অসুস্থ হলে আমরা চিকিৎসা নিচ্ছি, মোবাইল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যস্ত থাকছি, কম্পিউটারে কাজ করছি, গেম খেলছি, আয়েশি এক জীবন। এই জীবনে চমৎকার যুক্তি আছে, কার্যকারণ আছে। আমরা মানুষ, অসুখের ওষুধ বা সেলফোন সবকিছুই অণুপরমাণু দিয়ে তৈরি। একটু গভীরে তাকালে দেখা যাবে আমাদের জগৎটাকে চোখের দেখায় যেরকম লাগে, এই জগৎ আসলে সেরকম নয়। বিস্ময়কর এক দুনিয়ায় বাস করছি আমরা। অণুপরমাণুর ভেতরের অতি ক্ষুদে জগতে চোখ রাখলে এটা স্পষ্ট বোঝা যাবে। সেখানে চিরায়ত পদার্থবিদ্যার নিয়ম কানুন কাজ করে না। একটা তরঙ্গের দিকে তাকালে হুট করে সেটা কণা হয়ে যায়। এসব কণাকে বলা হয় অতি পারমাণবিক কণা। এর মধ্যে আলোর কণা ফোটন যেমন আছে, তেমনি আছে ইলেকট্রনের মতো বস্তু কণারাও। বিজ্ঞানীরা কণার এই জগতের নাম দিয়েছেন পদার্থবিজ্ঞানের প্রমিত মডেল। সেখানে অবশ্য শুধু মৌলিক কণাগুলো আছে, যেমন কোয়ার্ক বা ইলেকট্রন। এর বাইরে আছে একদঙ্গল যৌগিক কণা, একাধিক মৌলিক কণা মিলে যা তৈরি। নোবেলজয়ী পদার্থবিদ রিচার্ড ফাইনম্যান বলেছেন, কোয়ান্টাম বলবিদ্যা নামে যে আজব নিয়ম মেনে এসব কণা নিজেদের ক্যারিশমা দেখিয়ে বেড়ায়, সেই সব আজব নিয়ম আসলে দুনিয়ার কেউই বোঝেন না। আরও একটু এগিয়ে ফাইনম্যান এও বলেছেন, কেউ যদি দাবি করেন যে তারা এসব নিয়ম বোঝেন, তাহলে সেটা ডাহা মিথ্যা কথা। এত গণিত শিখে কি হবে, বা বিজ্ঞান পড়ে কি হবে, এরকম চলতি রসিকতা শোনা যায় অনেক সময়। সত্যি সত্যিই মনে হতেই পারে আসলেই তো বিজ্ঞান না জেনেই তো দিব্যি চলে যাচ্ছে। তা যাচ্ছে বটে, কারণ অন্য অনেকেই বিজ্ঞানটা জানেন, তারা জীবনভর সেই কাজই করেছেন। কোয়ান্টাম বলবিদ্যা নামের বিস্ময়কর বিজ্ঞানটা কেউ না বুঝলেও সেলফোন বা কম্পিউটার, চিকিৎসা বা গবেষণার কাজে ব্যবহৃত ইলেকট্রন মাইক্রোস্কোপ বা ঘরের এলইডি বাতির ভেতরের এলইডি বা লাইটিং এমিটিং ডায়োড, এসবই বানানো হয়েছে কোয়ান্টাম বলবিদ্যার নিয়ম মেনে। সেলফোনের ম্যাপ অ্যাপে একটা স্পর্শ দিয়েই যে কোনো জায়গা খুঁজে বের করি আমরা। জানি এর পেছনে আছে জিপিএস। সেই জিপিএস চলছে যে অ্যাটমিক ঘড়ি দিয়ে, তার ভেতরেও রয়েছে কোয়ান্টাম মেকানিক্স। এটি এমন এক বিজ্ঞান যা আমরা বুঝি না ঠিক করে, কিন্তু আমাদের ঘুমানো, সকালে অ্যালার্ম শুনে জেগে ওঠা থেকে শুরু করে জীবনের প্রতিটি ক্ষেত্রেই কলকাঠি নাড়ছে সেই বিজ্ঞান। ঘাপটি মেরে আছে, জানান দিচ্ছে না আলাদা করে নিজের কথা, কিন্তু আদায় করে দিচ্ছে 16 আনা। আমাদের সব ধরনের বৈদ্যুতিক যন্ত্রপাতির মেরুদণ্ড হলো সেমিকন্ডাক্টর। এই সেমিকন্ডাক্টর নিয়ে এখন রীতিমতো যুদ্ধ অবস্থা বিরাজ করছে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে। পৃথিবীর বেশিরভাগ সেমিকন্ডাক্টর তৈরি হয় তাইওয়ানে, আর এই তাইওয়ান নিয়েই চীন ও যুক্তরাষ্ট্রের লড়াই, যার মূলে আসলে সেমিকন্ডাক্টর মানে কোয়ান্টাম মেকানিক্স। বস্তুত কোয়ান্টাম বলবিদ্যা গড়ে দিয়েছিল আধুনিক ইলেকট্রনিক্সের ভিত্তি। 1900 সালে কোয়ান্টাম বলবিদ্যার জনক ম্যাক্স প্ল্যাঙ্ক বলেন, শক্তি নিরবিচ্ছিন্নভাবে প্রবাহিত হয় না, শক্তির প্যাকেট থাকে। প্যাকেট বা গুচ্ছ হিসেবে এটি প্রবাহিত হয়। এই গুচ্ছের নামই কোয়ান্টা, আর এই কোয়ান্টার কলাকৌশলের নামই কোয়ান্টাম মেকানিক্স। এর মাধ্যমে জানা যায়, যেমনটা দেখা যায় পরমাণুর গভীরে শক্তি সেভাবে কাজ করে না, বিস্ময়কর কাজকর্ম করে। এই ধারাবাহিকতায় নিলস বোর দেখালেন যে ইলেকট্রন যখন পরমাণুর এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে যায়, এটি লাফ দেয়, ধীরে ধীরে যায় না। আবার এ কাজ সে এমনি এমনি করে না। নিচের শক্তি স্তর থেকে ওপরের শক্তি স্তরে যেতে তার একটি নির্দিষ্ট পরিমাণ শক্তি লাগে। এই শক্তি কোয়ান্টা পূর্ণ সংখ্যার গুণিতক, অর্থাৎ 1 কোয়ান্টা, 2 কোয়ান্টা ইত্যাদি। আধা কোয়ান্টা বা 1.5 কোয়ান্টা এরকম কোনো বিষয় নেই। আবার ওপরের শক্তি স্তর থেকে নিচের শক্তি স্তরে নামার সময় এটি নির্দিষ্ট পরিমাণ শক্তি ছেড়ে দেয়। এর প্রমাণ দিলেন আলবার্ট আইনস্টাইন। ফটোইলেকট্রিক ইফেক্ট বা আলোক তড়িৎক্রিয়া প্রমাণের মাধ্যমে তিনি দেখালেন যে আলো কণা আকারে ইলেকট্রনকে গিয়ে আঘাত করলে তাতে শক্তি স্থানান্তরিত হয়। এই শক্তি পেটে রেখে ইলেকট্রন বসে থাকতে পারে না। আসলে প্যাকেট আকারেই শক্তির প্রবাহ ঘটে। শ্রোডিঙ্গার আবিষ্কার করলেন তরঙ্গ সমীকরণ। কণাদের আচরণ ব্যাখ্যার পাশাপাশি তরঙ্গদের আচরণ ব্যাখ্যার জন্যও তো সমীকরণ চাই। সেই কাজটাই করলেন শ্রোডিঙ্গার।
এর মাধ্যমে কোয়ান্টাম বলবিদ্যা সত্যিকারের বিজ্ঞান হয়ে উঠল। এরপরে বিজ্ঞানী পল ডিরাক নীরবে বদলে দিয়েছেন পুরো ইলেকট্রনিক্সের জগৎ। ইলেকট্রনের মতো কণারা কোয়ান্টাম বলবিদ্যার কাঠামোয় কেমন আচরণ করবে তা প্রকাশ করার জন্য সমীকরণ দরকার। সেই সমীকরণের যোগান দিলেন ডিরাক। নাম তার ডিরাক সমীকরণ। এর মাধ্যমে পরমাণুর ভেতর ইলেকট্রন যে কণা ও তরঙ্গ আকারে থাকে, একই সঙ্গে নির্দিষ্ট শক্তি স্তরে বিন্দুর মতো আবার ছড়িয়ে থাকে। এসব বিষয় অর্থাৎ পরমাণুর ভেতর ইলেকট্রনের আচরণের ব্যাখ্যা মিলল ডিরাকের হাতে। বারবার ইলেকট্রনের কথা আসছে কেন সেটা হয়তো সবাই জানেন। ইলেকট্রনের প্রবাহকেই সরল করে বলা যায় বিদ্যুতের প্রবাহ। অর্থাৎ প্রথমে বুঝতে হবে এর বিস্ময়কর আচরণের কারণ। চিরায়ত পদার্থবিদ্যা যে তত্ত্ব মেনে কাজ করে, সে হিসেবে কোনো মার্বেল হোক বা কণা, কোনোটারই দেয়াল ভেদ করে চলে যাওয়ার কথা নয়। সাধারণভাবে কণার বদলে আমরা যদি মার্বেল বা টেনিস বল দেয়ালে ছুঁড়ে এই পরীক্ষা করি, তাহলে এমনটাই ঘটবে। বলটা দেয়ালে বাধা পেয়ে ফিরে আসবে। কিন্তু আমরা যেহেতু একটা আজব দুনিয়ায় বাস করি, কাজেই বাস্তবে কণার জগতে এমনটা ঘটে না। দেখা যায় শক্তির বাধা পেরিয়ে কিছু কণা ওপাশে চলে যাওয়ার সম্ভাবনা অনেক। শক্তির পার্থক্যের মাধ্যমে এক ধরনের দেয়াল বা বাধা তৈরি করা যায়। এই বাধার নাম বিভব দেয়াল। এই দেয়ালের দিকে যদি 100টা ইলেকট্রন ছুড়ে দেওয়া হয়, তাহলে দেখা যাবে 10 থেকে 20টা ইলেকট্রন এই বাধা পেরিয়ে ওপাশে চলে গেছে। অর্থাৎ ইলেকট্রনকে ওপাশে পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। সত্যিই যেতে পারবে কিনা তা নির্ভর করবে এই দেয়ালের উচ্চতা ও পুরুত্বের উপর। কিন্তু এই যে 10 থেকে 20টা ইলেকট্রন চলে গেল দেয়ালের মধ্য দিয়ে, গেল কিভাবে? এটাই সেই কোয়ান্টাম সুড়ঙ্গ, যা সাদা চোখে দেখা যায় না। এমন এক সুড়ঙ্গ ধরে ইলেকট্রনগুলো চলে গেছে। এই কৌশল ব্যবহার করেই গড়ে উঠেছে ট্রানজিস্টর বা ডায়োডের মতো ক্ষুদে ইলেকট্রনিক যন্ত্র।